জেস্টেশনাল টোফোব্লাস্টিক ডিজিজ, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো অ্যাকচুয়ালি এটার মধ্যে মোলার প্রেগনেন্সি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে মোলার প্রেগনেন্সি, যেটাকে আমরা হাইডাটিডিফর্ম মোল এই নামেও জেনে থাকি। সো হাইডাটিডিফর্ম মোল বা এটাকে আমরা মোলার প্রেগনেন্সি বলি। অ্যাকচুয়ালি এটা বলতে কি বোঝায়, এটা না আমাদের বেশিরভাগেরই কনসেপশন ক্লিয়ার থাকে না, আমরা জানি না যে এটা বলতে বোঝায় এটা কি। সো আমরা এই ভিডিওতে খুব সুন্দর করে বিষয়টা মানে গ্রাস্প করবো ইনশাল্লাহ। সো দেখো, এই যে হাইডাটিডিফর্ম মোল বা মোলার প্রেগনেন্সি, এটা হইতে পারে পার্শিয়াল কমপ্লিট, এটা আমরা জানি, বাট এটা বলতে বোঝায় এটা কি। তবে তার আগে আরেকটা কথা বলে আসি, আমরা যখন বলি যে জেস্টেশনাল টোফোপ্লাস্টিক ডিজিজেস, তো এর মধ্যে মোলার প্রেগনেন্সি তো একটা, ঠিক আছে, এবং মোলার প্রেগনেন্সি জিনিসটা হচ্ছে একটা বিনাইন কন্ডিশন, বিনাইন। সো এটা একটা বিনাইন ডিজিজ বা বিনাইন নিওপ্লাসিয়া টাইপের, যেখানে হচ্ছে মানে এটা একটা বিনাইন কন্ডিশন, বাট এটা কিন্তু ম্যালিগনেন্ট কনভার্সন হইতে পারে। অর্থাৎ মোলার প্রেগনেন্সি একজনের হয়েছে, তারপরে মোলার প্রেগনেন্সি হয়তো আমরা ইভাকুয়েশন করলাম। ইভাকুয়েশন মনে রাখবো, মোলার প্রেগনেন্সির ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ইভাকুয়েশন করি, ইভাকুয়েশন, হ্যাঁ, আমরা ইভাকুয়েশন করে নিয়ে আসি মোলার প্রেগনেন্সির যে কন্টেন্টটা আছে। আমরা অনেকগুলা মানে আমরা বলি যে গ্রেপ লাইক বা আঙুরের থোকা থোকার মতো কন্টেন্ট আমরা ওখানে পাই। সো ওই জিনিসগুলো আমরা ইভাকুয়েট করে বা বের করে নিয়ে আসি ইউটারাসের মধ্যে থেকে। তো সেটাকে আমরা ইভাকুয়েট করলাম, এটা তো করলাম, এটার পরে দেখা গেল পরবর্তীতে আবার ক্যান্সার ডেভেলপ করলো। সেটা কোরিও কার্সিনোমা হইতে পারে, ইনভেসিভ মোল হইতে পারে, বা প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার, এপিথেলয়েড ট্রোফোব্লাস্টিক টিউমার বা ইটিটি, পিএসটিটি। সো এই জিনিসগুলোও কিন্তু জেস্টেশনাল টোফোব্লাস্টিক নিওপ্লাসিয়ার আন্ডারে পড়ে, এগুলো ম্যালিগনেন্ট ফর্ম, এবং এই ম্যালিগনেন্ট ফর্মও কনভার্সন হওয়া পসিবল মোলার প্রেগনেন্সি থেকে। মোলার প্রেগনেন্সি থেকে ইনভেসিভ মোল যেটা, এটা শুধু মোলার প্রেগনেন্সি থেকেই ডেভেলপ করতে পারে, বাট কোরিও কার্সিনোমা যেটা, এটা যে মোলার প্রেগনেন্সি একজন মানুষের, একটা মহিলার হয়েছে, পরবর্তীতে তার কোরিও কার্সিনোমা হইতে পারে, দের ইজ এ চান্স, বাট অন্য কারণে কোরিও কার্সিনোমা হইতে পারে, ঠিক আছে। হয়তো বা নর্মাল একটা ফুল টার্ম প্রেগনেন্সি হয়েছে, একটা নর্মাল ফুল টার্ম প্রেগনেন্সি হয়েছে, তো তার পরবর্তীতে তার আবার কোরিও কার্সিনোমা ডেভেলপ করছে। সো এটা কিন্তু হইতে পারে, এটা আমরা জানলাম। এখন দেখো মোলার প্রেগনেন্সিতে হয়টা কি সেটা জানার আগে আমরা একটু বলে আসি যে এটা হচ্ছে যাদের আগে মোলার প্রেগনেন্সির হিস্ট্রি ছিল, তাদের আবার নতুন করে রিকারেন্ট মোলার প্রেগনেন্সি হইতে পারে, স্পেশালি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে। এক্সট্রিমিটিস অফ এজ মনে রাখবে, একটু আর্লি এইজে এবং একটু লেট এইজে, এই টাইমগুলোতে ইউজুয়ালি মোলার প্রেগনেন্সি বেশি। এবং মোলার প্রেগনেন্সিতে বিটা এইচসিজি, বিটা এইচসিজি না, অ্যাকচুয়ালি এখানে আমরা বলবো এইচসিজি। কি বললাম? এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এই হরমোনটা অনেক বেশি বেড়ে যায়। সো অনেক বেশি বেড়ে যায়। আমরা জানি নর্মালি এই হরমোনটা তৈরি হয় কোথায়, প্লাসেন্টার যে সিনসাইটোট্রোফোব্লাস্ট থাকে, তো সেখান থেকে নর্মালি এটা তৈরি হয়। তো এখানে যেহেতু মনে রাখবা মোলার প্রেগনেন্সিতে এই যে ট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট বা এই যে জিনিসগুলো, এগুলো প্রচুর পলিফারেশন হয়। পলিফারেশন মানে অনেক বেশি হয়, অনেক সংখ্যায় বেড়ে যায় এবং অনেক বেশি গ্রোথ হইতে থাকে, এবং ওইগুলো যেহেতু বেশি সংখ্যায় বেশি, তো বেশি বেশি এইচসিজি রিলিজ করবে। আর এইচসিজির মধ্যে আমরা জানি একটা আলফা কম্পোনেন্ট থাকে, একটা বিটা কম্পোনেন্ট থাকে এইচসিজি, রাইট? সো এই এইচসিজি এর আলফা কম্পোনেন্টটা হচ্ছে বেশ কিছু হরমোন, যেমন ধরো আমরা বলি টিএসএইচ হরমোন, মানে তারপরে হচ্ছে গিয়ে তোমার এফএসএইচ, এলএইচ, এগুলার যে আলফা সাব ইউনিট থাকে এগুলার সাথে মিলে যায়। সো এইচসিজি যে আলফা সাব ইউনিট আর এগুলার আলফা সাব ইউনিট কিন্তু সিমিলার, ব্যাপারটা এরকম। তার মানে যদি হচ্ছে এইচসিজি বাড়ে এই সিনসাইটোট্রোফোব্লাস্ট থেকে, তার মানে এই হরমোনগুলো বেড়ে যেতে পারে। ফলে আমি এই পেশেন্টের মধ্যে থাইরোটক্সিকোসিস, তারপর হচ্ছে আমরা বলি যে এফএসি যখন বেড়ে যাচ্ছে, এলিজ বেড়ে যাচ্ছে, সেখানে আমরা কিছু লুটিয়ান সিস্ট পাইতে পারি। লুটিয়ান সিস্ট এখানে ফর্মেশন হতে পারে, থিকা লুটিয়ান সিস্ট। সো আমরা জানলাম যে থাইরোটক্সিকোসিসের ফিচার এখানে থাকতে পারে। আর বিটা এইচসিজি যেটা, এটা হচ্ছে শুধুমাত্র আমরা জানি যে শুধুমাত্র এইচসিজি যে হরমোনটা সেটারই একটা কম্পোনেন্ট, অন্য কোনো হরমোনে থাকে না। তো বিটা এইচসিজি যদি আবার বেশি বেড়ে যায়, তাহলে সেটা যে ঘটনাটা ঘটাইতে পারে সেটা হচ্ছে আমরা জানি অনেক বেশি বমি করাইতে পারে। কারণ এই যে প্রেগনেন্সির টাইমে আমরা বমি করে, এটার মেইন কারণ হচ্ছে বিটা এইচসিজি। সো এই বিটা এইচসিজিটা যখন বেড়ে যাচ্ছে, হাইপার ইমেসিস গ্রাভিডেরাম যে কন্ডিশনটা, অনেক বেশি বমি হচ্ছে, এটা কিন্তু হইতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস। তাহলে কি কি হইতে পারে আমরা কয়েকটা ধারণা নিলাম, যে বিটা এইচসিজি, তারপরে এইচসিজি যে আলফা কম্পোনেন্ট এটাও বাড়তে পারে, ওভারঅল এইচসিজিটা বাড়বে। তাহলে আসলে হয় কি, এখানে হয়টা কি, তাই তো? এটা আমাদের একটা কোশ্চেন। আমরা সুন্দর করে প্যাথোজেনেসিসটা বোঝার ট্রাই করি, খুবই ভালো অ্যাটেনশন দাও, কারণ এটা যদি তুমি বোঝো তাহলে মোলার প্রেগনেন্সি তোমার কাছে পিস অফ কেক। দেখো এই যে ইউটেরাস, এখন ইউটেরাসের মধ্যে ধরো ফর এক্সাম্পল এই যে হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম, মানে এই যে হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম। এখন এখানে আমরা জানি যে অ্যান্ডোমেট্রিয়াম, এবং আলটিমেটলি অ্যান্ডোমেট্রিয়ামের ডিপ দিয়ে ইমপ্লান্টেশন হবে। এখানে ইমপ্লান্টেশন হলো, সেই যে ইমপ্লান্টেশনটা হলো এটা হচ্ছে একটা ব্লাস্টোসিস্ট। সো এখানে ব্লাস্টোসিস্ট ইমপ্লান্ট হলো। এখন আমরা জানি যে এটা যদি ব্লাস্টোসিস্ট হয়, অর্থাৎ এটা একটা ব্লাস্টোসিস্ট, এবং ব্লাস্টোসিস্টের বাহির দিয়ে, অর্থাৎ এই জায়গায় দিয়ে
ট্রোফোব্লাস্ট থাকে, ট্রোফোব্লাস্ট এবং সেই ট্রোফোব্লাস্টের মধ্যে বিভিন্ন টাইপ আছে, সিনসাইটোট্রোফোব্লাস্ট, তারপর হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, আর ভিতর দিকে হচ্ছে ইনার সেল মাস থাকে। তাহলে কি বললাম যে একটা ব্লাস্টোসিস যেটা ইমপ্লান্টেশন হয়েছে, ফার্টিলাইজেশন হয়েছে আগে, ফার্টিলাইজেশনের পর ইমপ্লান্টেশন হইলো এবং ইমপ্লান্টেশন হয়ে আইসা কই ইউটারাসে বসবে, ইউটারাস ইমপ্লান্টেশন করবে। তো করার পরে একটা হচ্ছে ইনার মাস থাকে, অর্থাৎ এটাতে আমরা বলেছি ইনার মাস, আর আশপাশ দিয়ে এখান দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ট্রোফোব্লাস্ট আছে। তাহলে যেটা হচ্ছে ইমপ্লান্টেশনটা হইলো মানে ইমব্রায়োটা, তো ওইটার মধ্যে মানে ট্রোফোব্লাস্ট যেগুলা, এগুলা প্রচুর গ্রো করে। কি বললাম, এগুলা প্রচুর গ্রো করে দেবে, অর্থাৎ এই ট্রোফোব্লাস্টগুলো প্রচুর গ্রো করতে থাকবে, প্রচুর গ্রো করতে থাকবে এবং এগুলা গ্রো করতে 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 হচ্ছে গিয়ে যে কন্টেন্টটা অ্যাকচুয়ালি এখানে বানাচ্ছে, এই কন্টেন্টটাকে আমরা বলতেছি মোলার প্রেগনেন্সি। সো আলটিমেটলি মোলার প্রেগনেন্সি বলতে আমরা এই ইভেন্টটাকেই বুঝাচ্ছি যে ট্রোফোব্লাস্ট এত বেশি গ্রো করতেছে যার ফলে এই ঘটনাটা ঘটতেছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভিতরে এই জায়গায় একটা জিনিস রয়ে গেছে না, ইনার সেল মাস। তো এই যে ইনার সেল মাস, এটা থেকেই মেইনলি ফিটাসটা তৈরি হয়। ফিটাসের যে মেইন মানে ফিটাল যে পার্টসগুলো, এই পার্টসগুলো তৈরি হয় ইনার সেল মাস থেকে। এখন এই ইনার সেল যে মাসটা, এই যে ইনার সেল মাস, আমি এই কালারে দেখাই, ইনার যে সেল মাস, এটা থেকে তো সবকিছু ডেভেলপ করার কথা। এখন এটাই যেহেতু ডেভেলপ হইতে পারতেছে না, হইতেছে কারা, ট্রোফোব্লাস্টগুলা ডেভেলপ তো করতেছে, ট্রোফোব্লাস্টগুলো এভাবে প্রলিফারেশন করেই যাচ্ছে। সো ইনার সেল মাসই যেহেতু মানে করতে পারে না, এই জন্য আমরা বলি যে দুই ধরনের মোল আছে না, দুই ধরনের মোলার প্রেগনেন্সি আছে। একটা হচ্ছে ইনকমপ্লিটটা মানে হচ্ছে এই ফিটাল পার্টটা বা ইনার সেল মাসটা থেকে কিছুটা ফিটাল পার্টস ডেভেলপ করতে পারে। আর কমপ্লিট মোল মানে এখানে কমপ্লিটলি এখানে হচ্ছে জাস্ট মানে ট্রোফোব্লাস্ট ডেভেলপ করছে, কোনো ফিটাল পার্ট ডেভেলপই করতে পারেনি। সো কমপ্লিটলি ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন হয়ে গেছে। সো দিস ইজ কল্ড কমপ্লিট মোল বা কমপ্লিট মোলার প্রেগনেন্সি। আর ইনকমপ্লিট মোলার প্রেগনেন্সি মানে হচ্ছে যে কিছুটা ফিটাল পার্ট হচ্ছে ডেভেলপ করতে পারছে। হাউএভার, সো তার মানে কি, নর্মালি একটা প্রেগনেন্সির মতো ইমপ্লান্টেশন হইলো, ঠিক আছে, কিন্তু এর ইমপ্লান্টেশনে যে এরকম ঝামেলা কেন হইলো, ইমপ্লান্টেশন হওয়ার পরে ট্রোফোব্লাস্টের কেন এরকম গ্রোথ হইলো, কেন এরকম ঝামেলা হইলো। এবং আরেকটা কথা আমি এখানে বলে আসি, এই যে আমি বললাম এই যে ইউটারাসের মধ্যে এখানে ইমপ্লান্টেশন হইলো, ধরো ফর এক্সাম্পল মানে অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে ইমপ্লান্টেশন এখানে হইলো, এখন হওয়ার পরে এই ঝামেলাটা তো হইলো। এখন আমরা জানি এই যে ট্রোফোব্লাস্ট থাকে এখানে, অর্থাৎ এখানে ট্রোফোব্লাস্ট ছিল যেটা আউটার ট্রোফোব্লাস্ট থাকে, এবং ট্রোফোব্লাস্টগুলো সিনসাইটোট্রোফোব্লাস্ট এইগুলো থেকে পরবর্তীতে ভিলাই তৈরি হয়, কোরিওনিক ভিলাই আমরা বলি, কোরিওনিক ভিলাই তৈরি হবে, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এরকম বিভিন্ন কোরিওনিক ভিলাই তৈরি হয়, এবং কোরিওনিক ভিলাই এবং এগুলো থেকে পরবর্তীতে প্লাসেন্টাটা তৈরি হয়। প্লাসেন্টাতে কোরিওনিক ভিলাই থাকে, ব্লাড ভেসেলস থাকে, অনেক কিছু থাকে। আলটিমেটলি এগুলো থেকে পরবর্তীতে এখানে একটা প্লাসেন্টা তৈরি হবে, রাইট? সো প্লাসেন্টা তৈরি হবে, তার মানে কি কোরিওনিক ভিলাই থেকে পরবর্তীতে প্লাসেন্টা তৈরি হবে। এবং এই কোরিওনিক ভিলাই তৈরি করতে রোল প্লে করে কারা, এই যে আমাদের হচ্ছে ট্রোফোব্লাস্ট থেকে কিন্তু সিনসাইটোট্রোফোব্লাস্ট। সো এগুলো মিলিয়ে কিন্তু আলটিমেটলি কোরিওনিক ভিলাইগুলো তৈরি করবে। আচ্ছা, এবং দেখা যায় যে এই ভিলাই লাইক স্ট্রাকচার কিন্তু এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে, এবং ভিলাই লাইক স্ট্রাকচারগুলো ডিসরাপ্টেড হয়ে যেতে পারে এখানে ভিলাইতে। কিন্তু তাহলে ভিলাইয়ের কম্পোনেন্টস কি, ভিলাইয়ের কম্পোনেন্টস হচ্ছে ট্রোফোব্লাস্ট। সো এই জিনিসটা আমরা জানলাম। এখন আসো, এখন যে জানতেই হবে সেটা হচ্ছে আমরা মোটামুটিভাবে প্যাথোজেনিসিসটা গেস করতে পারছি। এখন এই যে ইমপ্লান্টেশন হওয়ার পর এরকম ঝামেলা হলো, ট্রোফোব্লাস্টে এত বেশি গ্রোথ হয়ে গেল, এটা কেন হলো? এর কারণ হচ্ছে ফার্টিলাইজেশনের ঝামেলা। কি বললাম, ফার্টিলাইজেশন উল্টাপাল্টা হয়েছে। কি উল্টাপাল্টা হয়েছে? ধরো ফর এক্সাম্পল একটা ওভাম এই একটা ওভামকে ফার্টিলাইজ করছে দুইটা স্পার্ম। সো দুইটা স্পার্ম একটা ওভামকে ফার্টিলাইজ করছে। এটা হলে কি হবে? এটা হলে যে ঘটনাটা ঘটবে যে দুইটা ওভাম যদি একটা স্পার্মকে ফার্টিলাইজ করে, সরি দুইটা স্পার্ম একটা ওভামকে যদি ফার্টিলাইজ করে, নর্মালি আমরা জানি যে পলিস্পার্মি বা একটা স্পার্মি একটা ওভামকে ফার্টিলাইজ করবে, দুইটা করতে পারবে না, কারণ জোনা পেলুসিডা নামে একটা লেয়ার থাকে ওভামে। বাট সেটা কিন্তু এখানে করে ফেলছে কোনো একটা অ্যাবনর্মালিটি করে, দুইটা স্পার্ম করছে, ফলে এখানে ট্রিপ্লয়েড একটা ফর্ম পাওয়া যায়। এটাতে এটা তিনটা মিলে ট্রিপ্লয়েড ফর্মেশন করে, অর্থাৎ আমরা বলি 69XXY বা 69XXX এরকম একটা মানে কম্পোজিশন বা কনস্টিটিউশন এখানে তৈরি হয়, ট্রিপ্লয়েড আমরা বলি। এটা যদি হয় তাহলে সেটাকে বলি আমরা পার্শিয়াল মোল। কি বললাম? এরকম হলে ওই যে পার্শিয়াল মোলটা ফর্মেশন হবে, পার্শিয়াল মোলার প্রেগনেন্সি হবে, যেখানে কিছুটা ফিটাল পার্ট থাকবে আর বাকিটা ট্রোফোপ্লাস্টিক প্রলিফারেশন হবে। আর যদি এমন হয় যে ধরো এই যে একটা ওভাম, এই ওভামের মধ্যে কোনো জেনেটিক কনস্টিটিউশনই নাই, মানে এখানে কোনো জিনই নাই, ম্যাটারনাল কোনো জিন নাই, এটাকে একটা স্পার্ম ধরো কি করছে, একটা স্পার্ম এটার মধ্যে মানে ফার্টিলাইজ করছে। সো স্পার্মটা আমরা জানি 23XY, রাইট? এবং এটা দ্বারা যখন হয়েছে, মনে রাখবার 23XY এর মধ্যে মেইনলি 23X যেটা,
এটা যেহেতু হ্যাপ্লয়েড, সো আলটিমেটলি 23X যে ফর্মটা, এই এক্সটাই এখানে হচ্ছে মেইনলি অ্যাটাকটা করছে পুরুষের যে এক্স ফর্মটা, এবং আলটিমেটলি এটা ডুপ্লিকেট করবে, এই এক্স ক্রোমোজোমটা ডুপ্লিকেট করে ডাবল এক্স করে দিবে, এবং আলটিমেটলি এখানে যে কনস্টিটিউশনটা পাবো 46XX, এবং 46XX যে ক্ষেত্রে পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট মোলার প্রেগনেন্সি। তো কমপ্লিট এর ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন ঘটে, একটা স্পার্ম দ্বারা একটা ওভাম হয়েছে, বাট এখানে ওভামে মায়ের কোনো কনস্টিটিউয়েন্টস নাই। এখানে বলতে পারো যে ডাবল এক্স আছে ভাইয়া, তার মানে ফিমেল, আনসার হচ্ছে না। এখানে পুরুষের যে এক্স এক্স মানে এক্সটা আছে, ওই এক্স ক্রোমোজোমটাই হচ্ছে এখানে ডুপ্লিকেট করে, মানে এটাই ডাবল ডাবল হয়, ডুপ্লিকেট করে এটা ডাবল এক্স এক্স হয়। এখানে ফিমেলের কোনো জেনেটিক কনস্টিটিউয়েন্টস নাই। সো এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। তার মানে দেখো কমপ্লিট মোল আর তো দেখো পার্শিয়াল মোলের ক্ষেত্রে কি হয়, যে একটা ওভাম এটাকে দুইটা স্পার্ম হচ্ছে অ্যাটাক করছে, আর কমপ্লিট যে মোলার প্রেগনেন্সি যেটাকে আমরা ভেসিকুলার মোলও বলে থাকি, এটার ক্ষেত্রে যেটা হয় যে ওভামটা ইম্পেটি থাকে, কোনো মায়ের জেনেটিক কনস্টিটিউয়েন্টস নাই, এটা এখানে একটা স্পার্মি অ্যাটাক করছে, এবং এখানে হচ্ছে মেইনলি যে ঘটনাটা ঘটছে যে ক্রোমোজোম নাম্বার হচ্ছে ডুপ্লিকেশন করছে, ফলে 46XX এখানে আমরা বলি, ট্রিপল এক্স না, 46XX মেইনলি এখানে আমরা বলি। আর এখানে হচ্ছে মেইনলি ট্রিপ্লয়েড হয়, এবং ট্রিপ্লয়েডের মধ্যে 69XX হইতে পারে, 69XX হইতে পারে, মেইনলি 69XX এটা মোস্ট কমন আর কি। আচ্ছা, এখন আসো যে, এবং এখানে ডায়াস্পার্মি, কারণ দুইটা স্পার্ম হচ্ছে পার্শিয়াল মোলে অ্যাটাক করে, এখানে হচ্ছে মোনোস্পার্মি, একটা স্পার্মি করে। ম্যাটার্নাল জিন এখানে প্রেজেন্ট থাকে, বাট কমপ্লিট মোলে কিন্তু ম্যাটার্নাল কোনো, কারণ এখানে ওভামটা একেবারে ইম্পেটি থাকে, এখানে কোনো মানে ম্যাটার্নাল জিন প্রেজেন্ট থাকবে না, ম্যাটার্নাল কোনো কিছু এখানে কন্ট্রিবিউট করতেছে না, যেহেতু ম্যাটার্নাল জিন অ্যাবসেন্ট, তাই এখানে P57 কিপ টু স্টেনিং নামে একটা জিনিস আছে, এটাও এখানে হবে না, এই স্টেনিংটা হবে না। এবং দেখা যায় সিমটমসে মনে রাখবা যে কমপ্লিট মোলার প্রেগনেন্সি যেটা 46XX, এটাতে সব থেকে বেশি কমন মানে সিমটম যেগুলো আমরা দেখবো একটু পরে, সেই সিমটমসগুলো বেশি পাওয়া যায়, প্রমিনেন্ট থাকে। এবং মোলার প্রেগনেন্সিতে সবসময় যেহেতু অনেক বেশি গ্রোথ হচ্ছে, মনে রাখবা যে জেস্টেশনাল এইজ, ফর এক্সাম্পল একটা 20 উইক্সের প্রেগনেন্সি আমি চিন্তা করলাম, বাট আমি যখন ইউটারাসের হাইটটা দেখলাম, বা মানে হাইট অফ ইউটারাস দেখলাম, তখন দেখলাম এটা 26 উইক্স ফর এক্সাম্পল, মানে অনেক বেশি জেস্টেশনাল এইজের থেকে অনেক বেশি হচ্ছে ইউটারাসের হাইট হবে। আর দুইটার ক্ষেত্রেই সেম, এটা ইম্পর্টেন্ট, বাট সমানও হইতে পারে, ইউটারাসের হাইট আর জেস্টেশনাল এইজ সমানও হইতে পারে পার্শিয়াল মোলের ক্ষেত্রে, বাট কমপ্লিট মোলের ক্ষেত্রে বেশি সিভিয়ার বেশি হবে। এই জিনিসটা আমরা একটু জানলাম, আর বাকি ডিফারেন্সগুলো আমি পরে পড়তেছি। আর এখানে ইনভেস্টিগেশন অফ চয়েস কেমন, মোলার প্রেগনেন্সি কীভাবে ডায়াগনোসিস করবো, মনে একবার আলট্রাসোনোগ্রাফি করবো, আলট্রাসোনোগ্রাফি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস, এবং এখানে আলট্রাসোনোগ্রাফি করে আমরা সোনোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাই, সোনোস্টর্ম অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমরা যদি দেখি এরকম মানে সোনো বল যেগুলো থাকে, স্নো এরকম সোনো থাকে, সো সোনোস্টর্ম অ্যাপিয়ারেন্স আমরা পাই। এই কথাটা ভালো করে মনে রাখতেই হবে, স্পেশালি কমপ্লিট মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে সোনোস্টর্ম অ্যাপিয়ারেন্সটা ভালো বোঝা যায়। আর বিটা ইসিজি যেহেতু অনেক বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা ফলো আপের জন্য কিন্তু বিটা ইসিজি খুব ভালো একটা টেস্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেটা একটু বলি, যে এটা একটা বিনাইন ডিজিজ বা বিনাইন নিওপ্লাসিয়া, যেখানে ম্যালিগনেন্সি কনভার্ট হইতে পারে, ইনভেসিভ মোল, তারপরে কোরিওকার্সিনোম, এগুলোতে কনভার্ট হতে পারে। এবং এখানে পেশেন্টের কমপ্লেন কি হবে, মেইন যে কমপ্লেন হবে যে পারভেজেনালি ব্লিডিং হচ্ছে, স্পেশালি ফার্স্ট ট্রাইমাস্টারে এবং সেকেন্ড ট্রাইমাস্টারের শুরুর দিকে। সো এই টাইম হচ্ছে ব্লিডিং হচ্ছে, এবং এটা মোস্ট কমন প্রেজেন্টেশন থাকবে পেশেন্টের। এবং গ্রেপ লাইক যে ভ্যাসিকল, সেটা পারভেজেনালি বের হয়ে আসতেছে আঙুলের থোকার মতো, রাইট। এবং আমরা কমপ্লিট যে মোলার প্রেগনেন্সি সেটাকে কিন্তু ভেসিকুলার মোলও বলে থাকি। এখন এখানে আরেকটা যে জিনিসটা ইম্পর্টেন্ট আমরা বলে আসছি, যেটা হচ্ছে PIH, প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন, প্রি অ্যাক্লাম্পসিয়া যেটা ছিল, এটার জন্য হচ্ছে প্লাসেন্টোমেগালি হওয়া লাগে, মানে প্লাসেন্টোমেগালি হইলে, প্লাসেন্টাল টিস্যু বেশি থাকলে, প্লাসেন্টা যেহেতু মেল কালপ্রিট, প্রি অ্যাক্লাম্পসিয়া করতে হইলে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার PIH হয়। যেহেতু এখানে প্লাসেন্টাল টিস্যু অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি পলিফারেশন হয়, কারণ প্লাসেন্টা ফর্মেশনই তো হয় কি দিয়ে, স্টোফোব্লাস্টিক টিস্যু দিয়েই হয়, সিনসাইটোটোব্লাস্ট, এইগুলো দিয়ে ফর্মেশন হয়। সো ওইগুলো যেহেতু অনেক বেশি গ্রোথ হয়, তাই এখানে অনেক আগেই প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন বা প্রি অ্যাক্লাম্পসিয়া পাওয়া যায়, 20 উইক্সের আগেই পাওয়া যাবে, এবং এটাকে আমরা আর্লি অনসেট প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন বলি। যেহেতু বিটা ইসিজি অনেক বেশি থাকে, হাইপারেমিসিস গ্রাভিডারাম এক্ষেত্রে পাওয়া যায়, এবং যেহেতু আলফা কম্পোনেন্টটাও এই সিজির বেশি থাকে, এই জন্য থাইরোটক্সিকোসিস পাবো, যেহেতু THC এর সাথে এটা করেসপন্ড করবে। তারপরে আমি বলছি LH FSH এগুলোও বেশি থাকবে, ফলে থিকা লুটিন সিস্ট এখানে হইতে পারে, এবং বাইল্যাটারাল। এবং আমরা বলে থাকি যে বিটা ইসিজির এফেক্টের কারণে দেখা যায়, যেহেতু আমার আলটিমেটলি এই ইউটেরাস হইলে এখানে ফেলোপিয়ান টিউব দ্বারা এখানে ওভারি থাকে, এবং ওভারিগুলাতে হাইপার একটা স্টিমুলেশন যায় বিটা ইসিজির মাধ্যমে, এবং ওভারিতে দেখা যায় এই থিকা লুটিন সিসগুলো হয়ে থাকে, এবং এটা বাইল্যাটারালি হয়ে থাকে, ঠিক আছে, বাইল্যাটারালি। সাধারণত এই থিকা লুটিন সিসগুলা 2 থেকে 4 মাস পরে এমনিতেই ডিসঅ্যাপিয়ার করে যাবে। ধর আমি মোলার প্রেগনেন্সিটা আমি ইভ্যাকুয়েশন করে ফেললাম,
এমনিতেই চলে যাবে এটা। বাট যদি না চলে যায় তাহলে আমার সেটা সাসপিশন জাগাইতে পারে যে হয়তো এটা ক্যান্সার ডেভেলপ করছে, কোরিওকার্সিনোমা হয়েছে বা ক্যান্সার ডেভেলপ করছে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তার বাদে আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই যে ভ্যাসিকলগুলো থাকে, গ্রেপ লেগ ভ্যাসিকল, এই ভ্যাসিকলগুলো কিন্তু পালমোনারি ইম্বোলিজম করতে পারে এবং ব্রেথলেসনেস করতে পারে। এই জিনিসটা আমরা একটু জানবো যে পালমোনারি ইম্বোলিজম, ব্রেথলেসনেস এগুলা এটা করতে পারে। এখন কি কি সাইন্স আমরা পাই? অবশ্যই ফান্ডাল হাইটটা বেশি হবে পিরিয়ড অফ জেস্টেশনের থেকে, এবং ফিটাল পার্টস আমরা কোনো পালপেবল পাবো না, এটা আমরা জানি, এবং ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট থাকবে, কারণ এখানে আসলে ফিটাল কম্পোনেন্টস নাই বললেই চলে। ইনকমপ্লিট মোলে কিছুটা ফিটাল কম্পোনেন্টস পাওয়া যেতে পারে, বাট সেটাও আমরা বলি যে মানে নোটেবল না। আর কনসিস্টেন্সি যেটা মনে রাখতেই হবে, মনে রাখবা যে আমরা যখন গাইনোকোলজি পড়ি, গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্স, একটা জায়গাতেই আমরা এই ডাউ কনসিস্টেন্সির কথা বলি। আমরা যদি পালপেশন করে দেখি একটা ডাউই কনসিস্টেন্সি পাবো পার অ্যাবডোমিনালি। ডাউই ডো চেনো না, ডো তৈরি করে আটা দিয়ে, সো ময়দা দিয়ে, সো ওই ডাউই একটা কনসিস্টেন্সি পাবো যেটা শুধুমাত্র আমরা মোলার প্রেগনেন্সিতে পাই। এখন ম্যানেজমেন্ট কি? আমরা হচ্ছে সোনেস্ট্রম অ্যাপিয়ারেন্স পাবো, এটা ইনভেস্টিগেশন অফ চয়েস আলট্রাসোনোগ্রাফি করলে, এবং আমরা হচ্ছে প্রি ট্রিটমেন্ট ইভ্যালুয়েশনের জন্য, অর্থাৎ ধরো আমরা ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্ট দেওয়ার আগে আমরা পেশেন্টের বিটা এইচসিজিটা একটু মেজার করে নিব, ব্লাড গ্রুপিং করবো, আরএস টাইপিং করবো, সিবিসি করে নিব, এবং লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্টও করে নিব, চেস্ট এক্সরে করবো। কেন চেস্ট এক্সরে করবো? কারণ ফর এক্সাম্পল এটা যদি ম্যালিগনেন্সিতে কনভার্ট হয়, যেমন কোরিওকার্সিনোমা যদি হয়, কোরিওকার্সিনোমা হইলে, কোরিওকার্সিনোমা মোস্ট কমনলি মেটাস্টেসিস হয় হচ্ছে লাঙে। সো লাঙে এটা কিন্তু চলে যাবে মেটাস্টেসিস হয়ে ক্যান্সারটা, এবং লাঙে যদি চলে যায় এখানে আমরা খুবই মানে টিপিক্যাল একটা ফাইন্ডিং পাই, যেটাকে আমরা বলি ক্যানন বল অ্যাপিয়ারেন্স। সো ক্যানন বল অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা লাঙে পাই, যেটা কোথায়? শুধুমাত্র আমরা হচ্ছে কোরিওকার্সিনোমার ক্ষেত্রে, লাঙের ক্ষেত্রে ক্যানন বল অ্যাপিয়ারেন্স কিন্তু পাই যদি মেটাস্টেসিস হয়। তারপরে আমরা থাইরয়েড ফাংশন টেস্টও করতে পারি। ট্রিটমেন্টে আমরা সাকশন ইভাকুয়েশন দিব, যেটা হচ্ছে অবশ্যই এখানে কিউরেটও করতে হয়। এখানে আমরা শার্প কিউরেটেজ করি। আমরা নর্মালি বলে আসছি যে কোনো প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা যখন কিউরেটেজ করি আমরা হচ্ছে ব্লান্ট কিউরেটেজ করি, ব্লান্ট কিউরেটেজ। বাট শার্প কিউরেটেজ করা হয় কোথায়? মোলার প্রেগনেন্সিতে। সো শার্পলি কিউরেটেজ করা লাগতে পারে, অর্থাৎ আমি যখন সাকশন ইভাকুয়েশন করে বের করে নিয়ে আসছি, তারপরে কিছু রিমেইনিং রয়ে গেছে, তো তখন আমি হচ্ছে শার্প কিউরেটেজ করে সেটা কিন্তু বের। আচ্ছা, আমরা যখন সাকশন ইভাকুয়েশন করব পেশেন্টের হচ্ছে ওইটা করার টাইমে থাইরোটক্সিকোসিস, থাইরয়েড স্টর্ম, বডির টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে, এই কন্ডিশনগুলো হতে পারে, পালমোনারি ইম্বোলিজম হওয়ার রিস্কও আছে, এবং এটা প্রসিডিউর করার টাইম হতে পারে। এটা প্রিভেনশনের জন্য আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে মানে সাকশন ইভাকুয়েশনের শুরু করার পরে সাথে সাথে আমরা অক্সিটোসিন ড্রিপ ইউজ করে দিই, ড্রিপ দিয়ে দিই। হ্যাঁ, এটা প্রিভেনশন করতে পারে পালমোনারি ইম্বোলিজম বা এই জিনিসগুলো প্রিভেনশনের জন্য আমরা কি করবো? অক্সিটোসিন ড্রিপ দিতে পারি। এই জিনিসটা একটু মাথায় রাখো। তারপরে হিস্টেক্টমি করা যেতে পারে। সো হিস্টেক্টমি কিন্তু করা যেতে পারে মোলার প্রেগনেন্সিতে যদি মায়ের বয়সটা 40 বছর বা তার থেকে বেশি এবং ফ্যামিলি কমপ্লিট আছে, আর কোনো বাচ্চা সে নিবে না। এবং আমরা যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে মোলার প্রেগনেন্সি আমরা যে জিনিসটা বের করে আনলাম ইভাকুয়েশন করে, তো সেই জিনিসটা অবশ্যই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে পাঠাইতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করতে হবে। এবং আমরা প্রসিডিউর কিভাবে আসলে আমরা যে বললাম বিটা ইসিজি যে লেভেলটা, এটা কিন্তু আমাদের ফলো আপ করতে হবে। সেটা কিভাবে করব? আমরা ফার্স্টে প্রসিডিউর করার আগে বিটা ইসিজি লেভেলটা একটু চেক করে নিব যে বিটা ইসিজি লেভেল কেমন আছে। তারপরে সাকশন ইভাকুয়েশন করার 48 ঘন্টা পরে আমরা আবার একবার করব। এরপরে আমরা উইকলি হচ্ছে আমরা আবারও বিটা ইসিজি করতে থাকবো, এবং লেভেলটা চেক করতে থাকবো। আর পরবর্তীতে উইকলি যখন করতে থাকবো, এরপরে আমরা যদি দেখি উইকলি করার পরে 3 কনজিকিউটিভ উইকে নর্মাল পাইছি, আমি নর্মাল আছে ঠিকঠাক, তারপরে আমি আবার মান্থলি করব 6 মাস পর্যন্ত। আমরা বলি যে মান্থলি আমরা করলাম, তারপরে 6 মাসে কিন্তু আবারও মানে আমরা টোটাল 1 বছর ধরে আমরা বলি যে 1 ইয়ার ধরে আমরা কিন্তু এইভাবে মনিটরিং করব। এবং লাস্টে যদি দরকার হয় আমরা দেখা গেল 3 মান্থলি করলাম, 3 মান্থলি, হ্যাঁ, মানে 3 মাস পর করলাম, এটাও করা যেতে পারে। বাট আমার মনিটরিংয়ে রাখতে হবে। এখন বলতে পারো কেন মনিটরিংয়ে রাখতে হবে? ঠিক আছে, মনিটরিংয়ে এই কারণে রাখতে হবে কারণ এটা বিটা ইসিজি লেভেলটা যদি হচ্ছে আমরা দেখি যে তার নিওপ্লাসিয়া, যে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া ডেভেলপ করছে কিনা, এটা সম্পর্কে আমরা একটা ধারণা পাইতে পারি। তা বাদে প্রেগনেন্সি কিন্তু আমরা বলি যে 6 মাস পর্যন্ত বা 1 বছরও বলা হয়, ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া যদি থাকে তাহলে তার 1 বছর পর পর্যন্ত, মানে ট্রিটমেন্ট দেওয়ার 1 বছর পর পর্যন্ত প্রেগনেন্ট হওয়া যাবে না। ঠিক একইভাবে মোলার প্রেগনেন্সির ক্ষেত্রেও 6 মাস পর পর্যন্ত কোনো প্রেগনেন্ট হওয়া যাবে না এই সাকশন ইভাকুয়েশন করার পরে বা ম্যানেজমেন্ট দেওয়ার পরে। কন্ট্রাসেপটিভ হিসেবে আমরা বেরিয়ার মেথড ইউজ করতে বলি, পরে আস্তে আস্তে দেখা যায় যে ওসিপিতে শিফট করতে পারে, তবে ইনটিউটেন্ট কন্ট্রাসেপটিভ ডিভাইস কন্ট্রাইন্ডিকেটেড ধরা হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা ইউএসজি যখন করবো আমরা হচ্ছে ইনকমপ্লিট যে মোল, সেটার ক্ষেত্রে প্লাসেন্টাতে কিছু সিস্টিক স্পেস পাইতে পারি, ফিটাল টিস্যু এখানে থাকতে পারে যেহেতু ইনকমপ্লিট, অ্যামনিওটিক ফ্লুইড থাকলেও খুব কম থাকবে। মনে একবার কমপ্লিট মোলে কোনো অ্যামনিওটিক ক্যাভিটি থাকবে না, কোনো কিছুই থাকবে না, সো অ্যামনিওটিক কোনো ফ্লুইডই থাকবে না, ফিটাল টিস্যু তো থাকবেই না, এবং বাইলেটারাল লুটিয়ান সিস্টেম আমরা পাইতে পারি, আর সোনেস্ট্রম অ্যাপারেন্স আমরা তো পাবো। আচ্ছা, এটা গেল। আর মিসড অ্যাবর্শনের মতো কিছুটা রিজেম্বল করতে পারে। তার মানে কি দাঁড়াইলো যে আমাদের
ইনকমপ্লিট যে মোলার প্রেগনেন্সি সেটা হচ্ছে কিছুটা মিসড অ্যাবর্শনের মতো রিজেম্বল করে। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যদি আমরা করি তাহলে ইনকমপ্লিট মোলে আমরা কিছু ফিটাল টিস্যু দেখতে পারি, ভাস্কুলার অর্থাৎ ভিলাইগুলো ভাস্কুলার থাকবে, সেখানে ভাস্কুলারিটি থাকবে, এবং হাইড্রোপিক ডিজেনারেশন। মনে রাখবা মোলার প্রেগনেন্সিতে আমরা হাইড্রোপিক ডিজেনারেশন নামে একটা চেঞ্জ পাই, এটা এখানে লেস থাকে বাট এখানে অনেক বেশি থাকে, মানে কমপ্লিট মোলার প্রেগনেন্সিতে হাইড্রোপিক ডিজেনারেশন মানে এখানে পানি জমে আর কি, পানি জমে জমে সিস্টিক একটা অ্যাপিয়ারেন্স হয়। আর পরবর্তীতে ইনকমপ্লিট যে মোলার প্রেগনেন্সি সেখান থেকে মানে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসি 1% হওয়ার চান্স থাকে, এখানে 15 থেকে 20% চান্স থাকে কমপ্লিট মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে। সো রিস্ক অফ কোরিওকার্সিনোমাও দেখা যায় মোলার প্রেগনেন্সি মানে কমপ্লিট মোলার প্রেগনেন্সিতে বেশি থাকে। আর এইচসিজি লেভেল নর্মালি রিটার্ন করতে যেটা কমপ্লিট মোলার প্রেগনেন্সি সেখানে 7 উইক্সের মতো লাগে, আর ইনকমপ্লিট মোলার প্রেগনেন্সিতে হচ্ছে 6 উইক্সের মতো লাগে। এবং কোনটাতে বিটা এইচসিজি লেভেল বেশি বাড়ে? আনসার হচ্ছে অবশ্যই কমপ্লিট মোলে বেশি বাড়বে, 10⁵ ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার বা তার থেকে বেশি বাড়বে, এখানে একটু কম বাড়বে ইনকমপ্লিট মোলার প্রেগনেন্সিতে। এখন আমরা বেশ কয়েকটা পয়েন্ট এখানে একটু নোট ডাউন করতে চাই, সেটা হচ্ছে মোলার প্রেগনেন্সির পরে কি হবে? আনসার হচ্ছে ইনভেসিভ মোল এটা ডেভেলপ করতে পারে। যে একটা মোলার প্রেগনেন্সি হলো আমি সেটার ম্যানেজমেন্টও দিলাম, বাট পরবর্তীতে সেটা ইনভেসিভ মোলে ডেভেলপ করলো, তারপরে কোরিওকার্সিনোমা হইতে পারে। ফুল টাইম প্রেগনেন্সি একটা মহিলার হইলো, তারপরে কিন্তু কোরিওকার্সিনোমা আবার ডেভেলপ করতে পারে। একটু প্রেগনেন্সি একটা মহিলার হইলো, তারপরে কোরিওকার্সিনোমা ডেভেলপ করতে পারে, অ্যাবর্শনের পরে কোরিওকার্সিনোমা ডেভেলপ করতে পারে। আর ফুল টাইম প্রেগনেন্সির পরে এই যে পিএসটি2, ঠিক আছে, প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক যেটা ছিল ওইটা কিন্তু হইতে পারে। সো এটা শুধুমাত্র ফুল টাইম প্রেগনেন্সির পরেই হয়। আর যেটা হচ্ছে ইনভেসিভ মোল এটা শুধুমাত্র মোলার প্রেগনেন্সির পরে হয়, আর কোরিওকার্সিনোমা সব কিছুর পরে হইতে পারে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন দেখো যে মোলার প্রেগনেন্সি এটা মোস্ট কমন, এটা যে মানে নিওপ্লাসিয়া এটা ঘটায় সেটা হচ্ছে ইনভেসিভ মোল। তা বাদে এরা কোরিওকার্সিনোমারও একটা কিন্তু মোস্ট কমন কজ আমরা বলতে পারি। আর ফুল টার্ম প্রেগনেন্সির ক্ষেত্রে কোরিওকার্সিনোমা এটা হচ্ছে মেইনলি হইতে পারে, এটাও ফুল টার্ম প্রেগনেন্সির ক্ষেত্রে কোরিওকার্সিনোমা কমন। এখন কোরিওকার্সিনোমা আমাদের আলাদা করে পড়তে হয়, এটা স্টেজিংও আমরা লাস্টের দিকে দেখবো। এবং হাইডাটিডি ফর মোলের পরেও মানে আফটার হাইডাটিডি ফর মোল বা মোলার প্রেগনেন্সির পরে আমরা যদি এমন পাই যে পারসিস্টেন্টলি ব্লিডিং হচ্ছে, ইভাকুয়েশন করছি তারপরেও, বা পারসিস্টেন্টলি থিক্যাল ইউটেন্সিস রয়ে গেছে, থিক্যাল ইউটেন্সিস চলে যাওয়ার কথা 2 থেকে 4 মাস পরে, বাট এটা রয়ে গেছে, বা ইউটারাসটা ঠিকভাবে ইনভলিউশন করে নাই, মানে ইনভলিউশন করে যায় না, ইভাকুয়েশন আমি করে দিলাম, ইউটারাসটা নর্মাল সাইজে ব্যাক করার কথা ছিল করে নাই, বা ইনভেসিভ মোল হইলে এটা কিন্তু শক করতে পারে। কারণ ইনভেসিভ মোলে এরা যে কাজটা করে মায়োমেট্রিয়াম ইনভেশন করে যায়। তো মায়োমেট্রিয়ামে যদি ইনভেশন করে যায় তাহলে হচ্ছে প্রচুর ব্লিডিং করতে পারে, শক হয়ে যেতে পারে। আর মেটাস্টেসিস যদি থাকে যে লাঙে বা এরা ব্রেইনে লিভারে মেটাস্টেসিস হইতে পারে, সেটা হইতে পারে। আর কিছু ল্যাব ক্রাইটেরিয়া আছে। ল্যাব ক্রাইটেরিয়া বলতে আমরা বুঝি যে বিটা এইচসিজি লেভেলটা আমরা যদি দেখা যায় যে ধরো ইভাকুয়েশনের পরে বা হাইড্রেটিডি ফর মোলের ম্যানেজমেন্টের পরে আমরা 4টা কনজিকিউটিভ উইক ধরে বিটা এইচসিজিটা মেজার করলাম, এবং মেজার করার পরে আমরা যদি দেখি যে লেভেলটা প্লাটু ফেজে আছে, মানে ঠিকঠাক মানে একটা লেভেলেই আছে, ঠিক আছে, এটা আছে, অথবা দেখা গেল এরা 10% বা তার থেকে বেশি বেড়ে গেছে প্রিভিয়াস ভ্যালু থেকে, ঠিক আছে, 10% বা তার বেশি বেড়ে গেছে প্রিভিয়াস ভ্যালু থেকে, তাহলে সেটা হচ্ছে কোরিওকার্সিনোমার ক্ষেত্রে মেইনলি হয়। আর যদি প্লাটু ফেজে থাকে যে 4বার করার পরে দেখলাম অলমোস্ট বিটা এইচসিজি লেভেল সিমিলারই আছে, তাহলে সেটা ইনভেসিভ মোলকে সাজেস্ট করতে পারে। আর যদি দেখি 10%-এর বেশি বেড়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে কোরিওকার্সিনোমা সেটা হইতে পারে। আর যদি আমরা দেখি যে বিটা এইচসিজি 6 মাস পরেও প্রেজেন্ট, ঠিক আছে, তাহলেও এটা মানে নিওপ্লাসিয়া সাজেস্ট করতে পারে। এবং হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে দেখলাম ম্যালিগনেন্সি পাইছি, তাহলে সেটাও তো হইতে পারে। আর থিক্যাল ইউটেন্সিস এটা স্পন্টানিয়াসলি 2 মাস পরে বা 2 থেকে 4 মাস পরে রিগ্রেস করে যাবে, বাট এটা যদি না রিগ্রেস করে তাহলে সেটা কিন্তু আমার সাসপিশন জাগাবে। এবং মেটাস্টেসিস কই হয়? মনে রাখবা কোরিওকার্সিনোমা মেটাস্টেসিস সব থেকে বেশি লাঙে হয়, এবং লাঙে যদি হয় সেটা আমরা স্টেজ 3 বলি। মোটামুটি 4টে স্টেজ আমরা ভাগ করি কোরিওকার্সিনোমাকে, বা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া এটার মধ্যে এগুলাকে সেটা আমরা দেখবো। এবং ক্যানন বল অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা লাঙে পাই, তারপরে সোনোস্ট্রম অ্যাপিয়ারেন্সও লাঙে পাওয়া যেতে পারে। হ্যাঁ, মেইনলি ক্যানন বল অ্যাপিয়ারেন্সটা মনে রাখবা। এবং ভ্যাজাইনাতেও এরা মেটাস্টেসিস হইতে পারে। কি মেটাস্টেসিস হইতে পারে ভ্যাজাইনাতে? আনসার হচ্ছে এই যে কোরিওকার্সিনোমা। এবং ভ্যাজাইনাতে যদি মেটাস্টেসিস হয় তাহলে আমরা বলি যে এরা জাস্ট বিলো ইউরেথ্রা, ওই জায়গাটাতে মেটাস্টেসিস হবে এবং সাব ইউরেথ্রাল আমরা একটা নোডিউল পাবো। তবে এখানে কিন্তু বায়োপসি করা হয় না। যদি ভ্যাজাইনাতে মেটাস্টেসিস হয় আমরা ওখান থেকে বায়োপসি করতে পারবো না, কারণ ওখানে প্রচুর ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকে। 4টে স্টেজে আমরা ভাগ করি, স্টেজ 1, 2, 3, 4। 1 মানে শুধু ইউটারাসে লিমিটেড আছে কোরিওকার্সিনোমাটা। পেলভিস বা পেলভিক অর্গানগুলোকে যদি এফেক্ট করে তাহলে 2, আর যদি লাংকে এফেক্ট করে তাহলে স্টেজ 3, আর ব্রেন লিভারে এফেক্ট করলে স্টেজ 4। স্টেজ 4 সব থেকে ডেঞ্জারাস। আমরা রিস্ক স্কোরিং সিস্টেম নামে একটা সিস্টেম আছে, যেটার মাধ্যমে আমরা বলি যে এটা কি লো রিস্ক নাকি হাই রিস্ক। যদি এমন হয় যে ধরো একটা পেশেন্ট তার বয়স 40-এর কম, তার মানে সেটা লো রিস্ক একটা পেশেন্ট, বা যদি 40-এর বেশি তাহলে হাই রিস্ক। যদি আগের প্রেগনেন্সিতে মোলার প্রেগনেন্সি থাকে তাহলে সেটা লো রিস্ক। মানে মোলার প্রেগনেন্সির পরে যদি হচ্ছে দেখা গেছে তার কোরিওকার্সিনোমা ডেভেলপ করে বা এই জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া ডেভেলপ করে তাহলে সেটা লো রিস্ক। বাট
ফুল টার্ম প্রেগনেন্সি পরে যদি ডেভেলপ করে তাহলে সেটা হাই রিস্ক। কেন? কারণ হচ্ছে মোলার প্রেগনেন্সি পরে যদি ডেভেলপ করে, আমরা যেহেতু মনিটরিং করি, বিটা-ইসিজি লেভেলটা মনিটরিং করতে থাকি, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারবো, আর্লি ডায়াগনোসিস করে আর্লি ম্যানেজমেন্ট করতে পারবো। আমরা এখানে ম্যানেজমেন্টে কি দিই? কেমোথেরাপি দিই। কেমোথেরাপি কি দিই? লো রিস্কে মনে রাখবা মেথোট্রিক্সেট দিই। মেথোট্রিক্সেট একটা ড্রাগে আমরা দিই, এবং মেথোট্রিক্সেটটা হচ্ছে আমরা ডিভাইডেড ডোজে দিই, মানে বিভিন্ন দিন ভাগ ভাগ করে, যে সেম একটা ডোজ, মানে ধরো সেম ডোজ ডিভাইডেড ডোজে দিতেছি, যে প্রতিদিন সেম অ্যামাউন্টের ড্রাগ আমি দিচ্ছি, মেথোট্রিক্সেট। এবং মেথোট্রিক্সের আরেকটা জায়গায় দেওয়ার কথা বলছিলাম আমরা, কোথায়? একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি কিন্তু মেথোট্রিক্সের ড্রাগটা ইউজ করা হয়, তবে ওখানে একটা সিঙ্গেল ডোজই, মানে একবারই সব ড্রাগ দিয়ে দেওয়া হয়, এরকম একটা বিষয়। বাট এখানে ডিভাইডেড ওয়েতে দেওয়া হয়। আচ্ছা, এবং বাট ফুল টার্ম প্রেগনেন্সিতে আমাদের ডায়াগনোসিসটা একটু লেট হয়ে যায়, এই জন্য এটা হাই রিস্ক। আর ধরো মোলার প্রেগনেন্সি হইলো একটা মহিলা, তো তারপরে আবার হচ্ছে গিয়ে আবার সে এই মানে ক্যান্সার হইলো, তো এটার ইন্টারভাল যদি 4 মাসের কম থাকে তার মানে সেটা লো রিস্ক, বাট যদি 12 মাসের বেশি থাকে তাহলে সেটা হাই রিস্ক। এইসিজি লেভেল যদি বেশি থাকে তাহলে সেটা হাই রিস্ক, আর টিউমারের সাইজ যদি বড় হয় তাহলে সেটা হাই রিস্ক। মেটাস্টেসিস যদি ব্রেন লিভারে করে ফেলে তাহলে সেটা খুবই ডেঞ্জারাস। এবং মনে রাখবা, নর্মালি আমরা কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট দিই এই ক্যান্সারগুলোর, বাট যদি ব্রেন লিভারকে অ্যাফেক্ট করে তাহলে রেডিওথেরাপিও দেওয়া লাগতে পারে কেমোথেরাপির সাথে সাথে। লাং ভেজেনাকে অ্যাফেক্ট করলে এটা হচ্ছে মানে লো রিস্ক কিছুটা। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার অফ মেটাস্টেসিস, যদি মেটাস্টেসিস অনেক বেশি জায়গায় করে তাহলে সেটা হাই রিস্ক অবশ্যই। এবং যদি কেমোথেরাপি ফেলের হিস্ট্রি থাকে তাহলে সেটা অবশ্যই হাই রিস্ক। এবং আমরা বলি যে একটা স্কোরিং সিস্টেম আছে WHO, সেটা আমরা এখানে ডিটেলসে আলোচনা করতেছি না, বাট স্কোরিংয়ে যদি 6 বা তার কম হয় তাহলে লো রিস্ক, যদি 7 বা তার বেশি হয় তাহলে হাই রিস্ক। ম্যানেজমেন্টে আমরা কি করবো? যদি স্টেজ 1 হয় তাহলে আমরা মেথোট্রিক্সেট দিয়ে ম্যানেজ করবো, 2-3-তে যদি 6-এর কম স্কোর হয় তাহলে মেথোট্রিক্সেটই দিব, বাট যদি 7-এর বেশি হয়ে যায় তাহলে তো ওই যে হাই রিস্কের ম্যানেজমেন্টটা দিতে হবে, স্টেজ 4-এ চলে গেলে হাই রিস্কের ম্যানেজমেন্ট দিতে হবে। এবং হাই রিস্কের ম্যানেজমেন্ট হচ্ছে আমরা মাল্টি ড্রাগ কেমোথেরাপি দিব, এখানে অনেকগুলো ড্রাগ ইউজ করবো, শুধু মেথোট্রিক্সেট ইউজ করলে হবে না। আমরা দেখবো কী কী ড্রাগ আমরা ইউজ করতে পারি। সো মেথোট্রিক্সেট ড্রাগ অফ চয়েস, মাল্টি ড্রাগ থেরাপির মধ্যে আমরা, এবং মেথোট্রিক্সেট আমরা যখন দিই ডিভাইডেড ডোজে দিই, যে ডে 1, ডে 3, ডে 4 আর ডে 5, ডে 7, এখানে আমরা আরেকটা ড্রাগ ইউজ করি সাথে, সেটাকে আমরা বলি ফলিনিক অ্যাসিড। এখানে ফলিনিক অ্যাসিড কথা ইম্পর্টেন্ট। কেন ফলিনিক অ্যাসিড? কারণ মনে রাখবো যে ফলিক অ্যাসিড এটা যখন আমরা মানে ধরো খাইলাম, আমরা খাইলাম ফলিক অ্যাসিড, আমরা খাইলাম, তো খাওয়ার পরে যেটা হবে, এটা স্টোমাকে মেথোট্রিক্সেট ড্রাগটা এটাকে কি করে, এটাকে মানে নর্মালি এটা স্টোমাকে যে ফলিনিক অ্যাসিড হয়ে যায়, ফলিক অ্যাসিডটা, কিন্তু মেথোট্রিক্সেট এই জিনিসটা হইতে দেয় না, এই জন্য আমরা ডাইরেক্টলি ফলিনিক অ্যাসিড দিয়ে দিই, ফলিনিক অ্যাসিড। সো ফলিনিক অ্যাসিড আমরা সাথে দিয়ে দিব, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপর সাথে যে আমরা বিটা-ইসিজি লেভেলটা মনিটরে রাখবো, এবং মনিটর করতে করতে আমরা 12 মাস পরে আবার ফলো আপ করবো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং মাল্টি ড্রাগ থেরাপির মধ্যে আমরা বলছি, মাল্টি ড্রাগ থেরাপিতে আমরা হচ্ছে ইমাকো বা ব্যাকশো রেজিম নামে একটা রেজিম আছে। ইমাকো কেন? কারণ প্রত্যেকটার ফার্স্ট লেটার দিয়ে দেখো ই বলতে ইটোপোসাইড, এম বলতে মেথোট্রিক্সেট, মানে তারপরে এতে হচ্ছে অ্যাক্টিনোমাইসিন, সিতে সাইক্লোফসফামাইড, ওতে অনকোভিন। সো এই ড্রাগগুলো ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এইভাবে আমরা দিব, এইভাবে কিন্তু আমরা ম্যানেজ করি। হ্যাঁ, যদি এ তো কাজ না করে, ঠিক আছে, তাহলে আমরা ডে 1, ডে 2, ডে 3-তে যে ড্রাগগুলো আছে ইটোপোসাইড, মেথোট্রিক্সেট, অ্যাক্টিনোমাইসিন, এগুলো ঠিক থাকবে, বাট ডে 4, ডে 5 এর ড্রাগগুলো চেঞ্জ করবো। ডে 4-এ হচ্ছে আমি ইটোপোসাইড দিব, ঠিক আছে, ডে 4-এ আবার আমি ইটোপোসাইড দিব, আর ডে 5-এ আমি হচ্ছে আবার সিসপ্লাটিন দিব অনকোভিনের পরিবর্তে। সো এটা হচ্ছে যদি এটা রেজিস্ট্যান্স হয় তাহলে এই ট্রিটমেন্ট আমি দিব। এবং রেডিওথেরাপি ব্রেন মেটাস্টেসিসের ক্ষেত্রে দেওয়া লাগতে পারে, আমরা 12 মাস ধরে ফলো আপ করবো, এবং প্রেগনেন্সি কিন্তু 12 মাস ধরে কন্টিনিউকেটেড এটার ক্ষেত্রে। হিস্টেকটমি আমরা করতে পারি, হিস্টেকটমি যদি আমরা করি তাহলে আমার পরবর্তীতে আবার এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে, ইমাকো ট্রিটমেন্টটা করতে হবে। আর টিউমার মার্কার কি মনে রাখবা, যে এই টিউমার মার্কার স্পেশালি আমরা এটা কার ক্ষেত্রে বললাম, এটা বললাম হচ্ছে পিএসটিটি, তারপরে ইটিটি যেগুলো ছিল, মানে GTN জেস্টেশনাল টোহোপ্লাস্টিক নিওপ্লাসিয়ার মধ্যে লাস্টের যে দুইটা ছিল, যে পিএসটিটি বা ইটিটি, এগুলার ক্ষেত্রে টিউমার মার্কার হচ্ছে দুইটা, প্লাসেন্টার দুইটা হরমোন মনে রাখবা, মানে একটা হরমোন আর একটা হচ্ছে এনজাইম, যে প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেস আর হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, এই দুইটা হচ্ছে টিউমার মার্কার। এরপর আসা যাক যে হিস্টেকটমি জেস্টেশনাল টোহোপ্লাস্টিক ডিজিজে কোথায় কোথায় ইন্ডিকেটেড। একটা হচ্ছে মোলার প্রেগনেন্সিতে যদি 40 বছর বা তার বেশি হয় এবং ফ্যামিলি কমপ্লিট থাকে, অনেক বেশি হেমোরেজ হচ্ছে সাকশন ইভাকুয়েশনের টাইম, এই টাইমে, বা পিএসটিটি ইটিটির টাইমেও করা যেতে পারে। অথবা স্টেজ 1 GTN অর্থাৎ লো রিস্ক একটা নিওপ্লাসিয়া বাট ফ্যামিলি কমপ্লিটেড আছে, সেক্ষেত্রে আমরা হিস্টেকটমি করে পরবর্তীতে মাল্টিডোজ যে ম্যানেজমেন্ট সেটা দিব। এখন হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে আমরা যদি ইনভেসিভ মোল পাই, ইনভেসিভ মোলের ক্ষেত্রে আমরা কোরিয়নিক ভিলাই পাবো, এবং সেটা একটু ফোলা ফোলা থাকবে, এবং সিনসাইটোট্রোফোব্লাস্ট, তারপর হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, এগুলো আমরা পাবো। ওই ভিলাইগুলো তো এইগুলো দ্বারা তৈরি হয়েছে, বাট কোরিও কার্সিনোমার ক্ষেত্রে আমরা কোনো ভিলাই লাইক স্ট্রাকচার পাবো না, বাট আমরা সিনসাইটোট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট পাবো। বাট পিএসটিটির ক্ষেত্রে আমরা কোনো ভিলাই লাইক স্ট্রাকচার পাবো না, এবং এখানে সিনসাইটোট্রোফোব্লাস্ট বা সাইটোট্রোফোব্লাস্ট আমরা পাবো না, এখানে ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট পাবো। সেরকম ক্লাসিফাইটা করলাম, এই ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট, যে ফার্স্টে হাইডেটিডিফর্ম মোল বা মোলার প্রেগনেন্সি, এটার মধ্যে কমপ্লিট পার্শিয়াল আছে, কমপ্লিট ইনকমপ্লিট বা কমপ্লিট পার্শিয়াল, এভাবে আমরা বলি আর কি। আর জেস্টেশনাল টোহোপ্লাস্টিক নিওপ্লাসিয়া, এটাকে আবার আমরা ভাগ করি কোরিও কার্সিনোমা, প্লাসেন্টাল সাইট টোহোপ্লাস্টিক টিউমার, ইনভেসিভ মোল, বা ইনভেসিভ মোলকে আমরা
কোরিও অ্যাডিনোমা ডেস্টুরেন্স এরকম একটা নামও দিই। আর হু কিভাবে ক্লাসিফাই করছে, হু হচ্ছে বিনাইন এবং ম্যালিগনেন্ট এভাবে ক্লাসিফাই করছে। বিনাইনের মধ্যে আবার হাইড্রেটিডিফর্ম মোলটা আছে, কমপ্লিট পার্সিয়াল, এটা কিন্তু ম্যালিগনেন্ট পোটেনশিয়াল আছে, এর পরবর্তীতে ম্যালিগনেন্সি কনভার্ট হতে পারে। নন মেটাস্ট্রিকের মধ্যে লোকাল কোরিও কার্সিনোমা, ইনভেসিভ মোল, এবং হচ্ছে লোকাল প্লাসেন্টাল সাইট টোফোব্লাস্টিক টিউমার আছে। মেটাস্ট্রিকের মধ্যে মেটাস্ট্রিক কোরিও কার্সিনোমা এবং মেটাস্ট্রিক প্লাসেন্টাল সাইট টোফোব্লাস্টিক টিউমার কিন্তু আছে। এবং আমরা লো রিস্ক হাই রিস্কে ভাগ করছি, এটা কিন্তু হুই ভাগ করে দিছে। এবং লো রিস্ক হাই রিস্কে কীভাবে ভাগ করবো এই জিনিসগুলো বলা আছে। এবং আমরা সাধারণত বলি যে স্পেশালি যাদের মানে বিটাইসিজি লেভেল মানে মোটামুটিভাবে 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল এর থেকে বেশি হয়ে যায়, তারা খুবই হাই রিস্কে থাকে। 1 লাখ যদি হয়ে যায়, সো এগুলো হাই রিস্কের, এটা একটা বিষয়। আর বাকি জিনিসগুলো আমরা অলরেডি বলে আসছি। যদি হুয়ে স্কোর 7 বা তার বেশি হয় সেটা খুবই ডেঞ্জারাস, 6 বা তার কম হলে ঠিক আছে। আচ্ছা, পারসিস্টেন্ট জেস্টেশনাল টোফোব্লাস্টিক ডিজিজ নিয়ে কিছু কথা বলি, যে অ্যাকচুয়ালি এটা আমরা কিভাবে বুঝবো। যদি দেখলাম ইভাকুয়েশন করলাম মোলার প্রেগনেন্সি, তারপরে দেখা গেল ইরেগুলার ভ্যাজিনাল ব্লিডিং হচ্ছে, ইউটারাসটা ইনভলিউটেড হচ্ছে না, সাব ইনভলিউশন হয়ে যাচ্ছে, বা আমরা যখন ইনভেস্টিগেশন করতেছি তাহলে দেখলাম থিকালুটিন সিস থেকেই যাচ্ছে, এটা নর্মালি 2 থেকে 4 মাসের মধ্যে রিগ্রেস করে যাওয়ার কথা, বাট এটা রয়ে গেছে, বা এসিজি লেভেল আইদার মানে প্লাটুতে আছে অথবা এরা আবার নতুন করে বেড়ে গেল অনেক, তাহলে এগুলো আমাদের সাসপিশন জাগাইতে পারে যে এটা জেস্টেশনাল টোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া হইতে পারে। সো এভাবে আমরা পরবর্তীতে ভাগ করবো এটা কি লো রিস্ক নাকি হাই রিস্ক, হুয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী। সো আমরা ভাগ করলাম, এরপর আমরা ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিব। সো ধরো একটা কেস সিনারিও, 25 বছর একটা মহিলা, তার 2বার ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজ করা হয়েছে, এবং তার কমপ্লেন হচ্ছে ইরেগুলার পারভেজেনাল ব্লিডিং, এবং তার ফান্ডাল হাইট 18 উইকস, যদিও তার ফান্ডাল হাইট 18 উইকস, এবং তার বিটাইসিজি লেভেল অনেক বেশি, দেখো বিটাইসিজি লেভেল অনেক বেশি এখানে বলা হচ্ছে। এবং এখানে যে জিনিসটি ইম্পর্টেন্ট, ইরেগুলার পারভেজেনাল ব্লিডিং এবং তার বিটাইসিজি লেভেল অনেক বেশি, সো এটা আমাদের পারসিস্টেন্ট জেস্টেশনাল টোফোব্লাস্টিক ডিজিজ, এটা আমাদের কিন্তু ধারণা দিতে পারে, বা এটা আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা তার হচ্ছে মোলার প্রেগনেন্সি এর বিষয়াদি আছে কিনা, ওই জিনিসটা আমরা চিন্তা করতে পারি। এখন এটার পরে আমরা চলে যাব যে হচ্ছে কি কি রিস্ক ফ্যাক্টর আছে জেস্টেশনাল টোফোব্লাস্টিক ডিজিজে। এশিয়ানদের বেশি হয়, এবং এস্টিমেটিস অফ এইজ এটাতে বেশি হয় 16 বছর আগে বা 45 বছরের পরে, এবং ইনক্রিজিং প্যারিটির সাথে সাথে এটা হইতে পারে। এবং যারা হচ্ছে অনেক বেশি বিটা ক্যারোটিন, ভিটামিন এ এগুলা লেস নেয়, ঠিক আছে, বা অ্যানিমাল ফ্যাট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ এগুলা লেস নেয়, বাট যাদের হচ্ছে আমরা বলি যে প্রোটিন যে ডায়েটগুলা ওইগুলা কম নেয়, কার্বোহাইড্রেট ডায়েট বেশি নেয়, সো তাদের ক্ষেত্রে এটা হওয়ার রিস্ক বেশি থাকতে পারে। এবং দেখা যায় যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার এই ক্ষেত্রেও এটা হইতে পারে, এবং রিকারেন্স রেট বেশি থাকতে পারে যদি আগে হয়ে থাকে মোলার প্রেগনেন্সি। রিস্ক ফ্যাক্টর আরও কি কি আছে, যে অ্যাডভান্সিং ম্যাটার্নাল এইজ, এটা হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে, যে জেস্টেশনাল টোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া যেটা, বা বাইলেটারাল ওভারিয়ান যে ইনলার্জমেন্ট, যেটাকে আমরা বলতেছি থিকালুটিন সিস যদি থাকে, ইউটেরাইন সাইজ যদি বেড়ে যায়, বিটাইসি যদি 1 লাখের বেশি হয়ে যায়, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, বা ইউএসজি ইউটাইন ইনভেশন পাওয়া গেছে, ইউএসজি ডপলার করে ইউটাইন ভাস্কুলারিটি বেশি পাওয়া গেছে, এটা। তারপরে হাইড্রেটিডিফর্ম মোল, এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে আসছি, দেখো এভাবে ইউটারাসের মধ্যে কি দেখা যাচ্ছে এরকম, হ্যাঁ। এবং মোলার প্রেগনেন্সি কমপ্লিট মোল হইতে পারে, ইনকমপ্লিট মোল হইতে পারে। আর দুইটার মধ্যে ডিফারেন্স আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে আসা যাক যে আমরা কীভাবে ম্যানেজ করবো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ট্রিটমেন্টে আমরা কি দিব, ট্রিটমেন্টের সাপোর্টিভ ট্রিটমেন্টে আমরা আইভি ইনফিউশন দিতে পারি, লিঙ্গাল ল্যাকটেট সলিউশন দিয়ে, ব্লাড ট্রান্সফিউশন যদি দরকার হয় করবো, যদি পেশেন্ট অ্যানিমিক থাকে, যেহেতু ব্লাড লস হবে, অ্যানিমিয়া হইতে পারে, অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে ইনফেকশনকে প্রিভেনশনের জন্য, এবং ব্লাড সাথে রাখতে হবে, কারণ ইভাকুয়েশন করার টাইমে যদি হেমোরেজ হয়ে যায়। এবং মোলার প্রেগনেন্সি টাইমে আমরা যখন ইভাকুয়েশন করবো আমাদের খুবই সাবধানে থাকতে হবে যে আমরা যাতে পারফোরেশন না করে দিই, ইনজুরি না করে দিই, হিমোরেজের ডিজ যাতে না বাড়ে। কারণ আমরা যখন বের করতেছি বাহ কি সুন্দর বের হয়ে আসতেছে, আমরা আরও করি, এরকম না, যতটুকু লাগবে ততটুকুই করতে হবে, এবং এই জন্য অবশ্যই স্পেশালাইজ পার্সনদের করা উচিত এটা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলি, যে আমরা ইউজুয়ালি এখানে ইভাকুয়েশন যে করবো, ইভাকুয়েশন করার ক্ষেত্রে আমরা হচ্ছে সাকশন যে মেশিন থাকে, ইলেকট্রিসিটি কানেকশন থাকে, ওটা ইউজ করতে পারি। এবং আমরা হচ্ছে পাশাপাশি এখানে সিরিঞ্জও ইউজ করতে পারি, আমাদের যে এমভিএ সিরিঞ্জ থাকে সেটা ইউজ করে এটা করা যেতে পারে। তো সাকশন ইভাকুয়েশন, তারপরে হচ্ছে হিস্টেকটমি করা যেতে পারে, অ্যান্টিডি যদি আরএস নেগেটিভ মাদার হয় তাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। আচ্ছা, কি কি অ্যাবনর্মাল ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, হাইপারএমসিস গ্রাভিডারাম, আর্লি অনসেট প্রিয়াক্লামসিয়া থাকবে, লুটিন সিস থাকতে পারে ওভারিতে, এই জিনিসগুলো আমরা বলে আসছি। আচ্ছা, এরপর আসছে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে হাইড্রেটিডিফর্ম মোলের। এক তো হতে পারে থ্রেটেন্ড অ্যাবর্শন এবং মাল্টিপল প্রেগনেন্সি, তারপরে ফাইব্রয়েড বা ওভারিয়ান টিউমার উইথ প্রেগনেন্সি, এটা আমাদের
আইডিয়া থাকতে পারে। এবং আমরা বলছি যে মাল্টিপল প্রেগনেন্সি যখন হয়, যেমন ধরো টুইন প্রেগনেন্সি, এখানে কিন্তু হাইপারএমিসিস গ্রাভিডারাম থাকতে পারে, অনেক বেশি বমি হবে, থেটেন অ্যাবর্শনও আমাদের মাথায় আসতে পারে। আর্লি প্রেগনেন্সি ব্লিডিং, এটার অনেকগুলা ডিডি আমাদের মাথায় কিন্তু আসে, যেমন অ্যাবর্শন। তা বাদে মোলার প্রেগনেন্সি কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ আর্লি প্রেগনেন্সি ব্লিডিং এর। হ্যাঁ, মানে ধরো ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার শুরুর দিকে ব্লিডিং যদি হয় পারভেজাইনালি, কি কমপ্লিকেশন হইতে পারে, হেমোরেজিন শক হইতে পারে, সেপসিস হইতে পারে, ইউটারাস পারফোরেশন হয়ে যেতে পারে, প্রি অ্যাক্লাম্পসিয়া হইতে পারে, এবং সেটা পরবর্তীতে অ্যাক্লাম্পসিয়াতে কনভার্ট হইতে পারে, পালমোনারি ইনসাফিসিয়েন্সি, কোয়াগুলেশন ফেলিওর হওয়া, কোরিওকার্সিনোমাতে ডেভেলপ করা, এই জিনিসগুলো তো হইতেই পারে। এবং আমরা ফলো আপের বিষয়টা এখানে খুবই ইম্পর্টেন্ট। আমরা বলি যে 3 কনজিকিউটিভ বিটা ইসিজি লেভেল যদি নর্মাল হয়, আমরা উইকলি মনিটর করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না 3টা কনজিকিউটিভ ভ্যালু নর্মাল হবে। তারপরে আমরা মান্থলি করব, এবং 2 বছর পর্যন্ত এখানে বলা হয়েছে 3 মান্থলি, মানে 3 মাস পর পর করবো। আর এক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রিগুলো নিব, আমরা এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশন আমরা অ্যানিমিয়া পাইতে পারি, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা ডোই একটা অ্যাপিয়ারেন্স পাবো। আমরা ভেজানাল এক্সামিনেশন করব, এবং সেক্ষেত্রে আমরা বায়োম্যানুয়াল এক্সামিনেশন, স্পেকুলাম এক্সামিনেশন এগুলোও করবো। সিরাম বিটা ইসিজি আমার দেখতে হবে, চেস্ট এক্সরে দেখা যেতে পারে। এবং পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে যে সে অবশ্যই প্রেগনেন্ট হতে পারবে না ফলো আপ পিরিয়ডে, ইনটিউটেন্ট কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করতে পারবে না, ওরাল পিল বা বেরিয়ার মেথড ইউজ করা যাইতে পারে। এবং কেন প্রেগনেন্ট হবে না, কারণ হচ্ছে যে আমাদের যদি ধরো পার্সনটা প্রেগনেন্ট হলো, ফলে সেখানে বিটা ইসিজি বাড়বে। সো আমরা অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাব যে এটা কি কিসের কারণে বিটা ইসিজি লেভেলটা বাড়লো, এটা কি তার প্রেগনেন্সির কারণে না অন্য কারণে, যেটা তার আমাদের জন্য কিন্তু একটা কনফিউশন সৃষ্টি করবে, ডাইলেমা সৃষ্টি করবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা কি সিনারিও দেখি, একটা 22 বছর বয়সী মহিলা, ম্যারিড ওম্যান, তার অ্যামোনিয়া আছে 8 সপ্তাহ ধরে, এবং পারভেজানাল ব্লিডিং আছে, এবং অকেশনাল গ্রেপ লাইক স্ট্রাকচার, তার মানে আমি ধরে নিচ্ছি এটা মোলার প্রেগনেন্সি। এবং এরপরে আমরা আসি যে এখানে ভ্যাজানাল ব্লিডিং আছে, এবং সিমটমস অফ প্রেগনেন্সি আছে, এবং এক্সাজারেটেড সাইন অ্যান্ড সিমটমস অফ প্রেগনেন্সি, ঠিক আছে। এবং অন এক্সামিনেশন তার সিম্পাথি অফ ফান্ডাল হাইট হচ্ছে 24 উইক্স, মানে নর্মালি প্রেগনেন্সি 16 উইক্সের, বাট তার মানে সাইজ তো 24 উইক্স, তার মানে আমার এটা ধারণা দিয়ে দিচ্ছে এটা মোলার প্রেগনেন্সি হতে পারে। সো এরকম বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। একটা পেশেন্ট যার হচ্ছে অ্যামোনিয়া আছে 10 উইক্স ধরে, এবং ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং আছে, এবং হাইটটা 16 সেন্টিমিটার, মানে 16 উইক্স প্রেগনেন্সির একটা হাইট দিচ্ছে। তার মানে কি, তার মানে হাইট বড়, মানে জেস্টেশনাল এইজ অনুযায়ী ইউটারাসের মানে হাইট, ফান্ডাল হাইটটা বেশি। সো এই জিনিসটা কিন্তু আমাদের মোলার প্রেগনেন্সি বা হাইড্রেটিডিফর্ম মোলকে ধারণা দিচ্ছে। কোরিও কার্সিনোমা নিয়ে আমরা লাস্টে একটু কথা বলি, যে কোরিও কার্সিনোমা যেটা, এটা হচ্ছে একটা হাইলি ম্যালিগনেন্ট একটা টিউমার, এবং এটা একটা পিওর এপিথিলিয়াল টিউমার, যেটা কোরিওনিক এপিথিলিয়াম থেকে অ্যারাইজ করে, এবং এখানে সিনসাইটোটোফোব্লাস্টিক এবং সাইটোটোফোব্লাস্টিক সেল থাকে। এবং মনে রাখতে হবে এটা কিন্তু ইউটারাসের টিউমার না, এটা হচ্ছে ইউটারাস ইনভলভ হইতে পারে বাট সেকেন্ডারিলি, ঠিক আছে, বাট এটা নট ইউটারাসের মানে টিউমার অফ ইউটারাস এইভাবে আমরা কিন্তু বলি না, ঠিক আছে। এখন আসলে এটা স্টেজের কথা আমরা বলছি, যদি ইউটারাসের মধ্যে লিমিটেড থাকে তাহলে স্টেজ 1, এভাবে আমরা 4টা স্টেজে ভাগ করছি। সব থেকে বেশি লাঙে মেটাসিস হয়, তারপরে ভ্যাজাইনা, পেলভিস, ব্রেইন, লিভারেও হইতে পারে। লো রিস্ক হাই রিস্ককে আমরা ভাগ করছিলাম, এবং কিভাবে আমরা ট্রিটমেন্ট দিব সেটা আমরা বলছিলাম যে লো রিস্কে আমরা মেথোট্রিক্সেট দিয়ে দিই, সাথে ফলিনিক অ্যাসিড অ্যাড করি। আর ইমাকো থেরাপি নিয়ে আমি কথা বলে আসছি, কীভাবে স্টেজ 4 ট্রিটমেন্ট দিব, সাথে রেডিওথেরাপি অ্যাড করা যেতে পারে, এটা আমরা বলছি। তো কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, যদি ব্রেন মেটাসিস হয় তাহলে আমরা রেডিওথেরাপি দিব। কোরিও কার্সিনোমা প্রিভেনশনে আমরা কী করব, যে প্রোফাইলেকটিক কেমোথেরাপি দেওয়া যেতে পারে ইভাকুয়েশন অফ প্রেগনেন্সির পরে। এবং কারা বেশি রিস্ক আছে, হাই রিস্ক কারা সেটা আমরা জানি, যে 1 লাখের বেশি এইচসিজি লেভেল, 35 বছরের বেশি বয়স, এভাবে আমরা দেখলাম। হ্যাঁ, এভাবে আমরা একটু চেক করবো। এরপরে 28 বছর বয়সী একটা মহিলা, যার ধরো কন্টিনিউয়াস পারভেজানাল ব্লিডিং হচ্ছে, এবং সাকশন ইভাকুয়েশনের তার একটা হিস্ট্রি আছে, যে 1 মাস আগে তার করা হয়েছিল, ঠিক আছে, 1 মাস আগে করা হয়েছিল। সো আমরা বলছিলাম যে 1 মাস আগে করা হয়েছিল, তার মানে কি 4 মাসের মধ্যে যদি হয় তার মানে সেটা লো রিস্ক, তার মানে এটা লো রিস্ক একটা কন্ডিশন, লো রিস্ক একটা কোরিও কার্সিনোমা।